তারেক রহমান ষড়যন্ত্রের কথা বলেছেন, ধরে নিলাম এটা বিরোধী রাজনীতির কৌশল। কাজে বিরোধী দলকে আপনি এই কৌশল তার হাতে তুলে দিচ্ছেন কেন? আপনার কি সমস্যা ছিল মানবাধিকার কমিশন নিয়ে কাজ করলে? কি সমস্যা ছিল গুম প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে কাজ করলে? অথবা যেই বিচার বিভাগ সরকারি দল বিরোধী দল যে যখন যেখানে ছিল স্বাধীন বিচার বিভাগের পক্ষে বলেছে। কাজে আমি বলবো যে সরকারের বা সরকারি দলের রাজনীতির একটি ভুল কৌশলে জামাতে ইসলামী এবং এনসিপির মতো রাজনৈতিক দল পার্লামেন্টে এবং বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু সমবেত হচ্ছে। আপনি যখন দেখতে পাচ্ছেন যে অন্যান্য দল থেকেও যোগদান করছে, তার মানে রাজনীতির বাতাসে একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে। অন্যান্য দল মানে নিজেদের হোক নিজেরা সমমনা দল। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপির সাথে নির্বাচনের সময় কয়টা দল ছিল? খেয়াল করে দেখেন, জামাত ইসলামের সাথে কিন্তু 11টা দল ছিল, এবং যাদের কেউ কেউ সিগনিফিক্যান্ট ভোট ক্যারি করে বাংলাদেশের রাজনীতিতে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যদি জোটের ভিতরে থাকতো, আপনি ফলাফলে আরও পরিবর্তন দেখতে পারতেন। আমরা কিন্তু সমাজের একটা পরিবর্তন দেখতে পেয়েছি ধর্মের বিশ্বাসের জায়গায়। এবং আপনি খেয়াল করেছেন 18 মাসের ইন্টারিম গভর্নমেন্টের সময় জামাতে ইসলামী এবং এই যে দক্ষিণপন্থী শক্তি, অনেকে তো বলে যে ইন্টারিমটাই ছিল জামাত ব্যাক্টের একটা সরকার, তো তাদের তো ফ্যাসিলিটেট হবে। তারা তো খুব ভুল বলে না। ইন্টারিম গভর্নমেন্ট নিজ হাতে এনসিপিকে দাঁড় করিয়েছে, এবং তাদের উচিত ছিল এনসিপির ভবিষ্যৎটি এইভাবে নষ্ট না করে এনসিপিকে একটি সাবালক রাজনৈতিক দল পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। দেখুন, নাহিদ ইসলামরা রাজনীতিটি করলো না, নাহিদ ইসলামরা সেই পথে হাঁটলো যেই পথে হাঁটলে পার্লামেন্টে যাওয়া যায়, ক্ষমতায় যাওয়া যায়। তারা 3 জন উপদেষ্টা হয়ে ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন। স্বাদ পেয়ে বাংলাদেশের লোককে প্রতারণা করে যারা 5ই আগস্ট বা জুলাই আগস্টে রাস্তায় নেমেছিল, তারা কি পেল? তারা রাজনীতির পরিবর্তন পেল না, সংস্কার পেল না, তারা উপদেষ্টা হলো না, এবং তারা পার্লামেন্টে এমপিও হলো না। তাহলে নাহিদ ইসলামরা যে ঘটনাটি ঘটালো, 5ই আগস্টের পর তাদের চেহারা বদলাতে শুরু করলো, এবং শেষ পর্যন্ত তারা জামাতের জোটে গিয়ে হাজির হলো। এখন আমি বলি আপনাকে, সংস্কারের বিষয়ে বিরোধী দল যথেষ্ট জনমত তৈরি করতে পারবে, এবং মানুষ সংস্কার চায়। এটি ক্ষমতায় বিএনপি কি বিএনপি না, এইভাবে দেখলে হবে না। দেখুন, আমি যদি সংস্কার চাই, এখন আপনি আমাকে বলতেই পারেন আমি সরকার বিরোধী কথা বলছি। আসলে তো সরকারের অবস্থান স্ট্যাটিক না, আমার সংস্কারের দাবিটি ধারাবাহিক। এটি আমি ইউনূস সরকারের সময়ও চেয়েছি, আওয়ামী লীগ সরকারের সময়ও চেয়েছি, কথার কথা। কাজেই সরকারকে বিবেচনায় নিতে হবে বিরোধী দলের হাতে সে অস্ত্র তুলে দিবে কি দিবে না। তারা এই সংবিধান সংস্কার বলি, জুলাই সনদ বাস্তবায়ন বলি, এটি নিয়েই আগামী 5 বছর রাজনীতিটি করবে। পার্লামেন্টের ভেতরে ঘন ঘন ওয়াকআউট করবে, উত্তর গেটে যাবে, এবং তারা বোঝানোর চেষ্টা করবে যে বিএনপি সংস্কারের পক্ষের দল না। এবং এনসিপি আপনি খেয়াল করেছেন যারা যোগদান করেছে তাদেরকে এই কথাগুলোই বলেছে যে তারা কেন যোগদান করলো। এবং গতকাল আমার সাথে একজন এনসিপির নেতা আর একটি শোতে ছিলেন, তারা বলেছেন যে আমরা যতই স্বাধীনতা বিরোধী হোক, আমরা বুঝেছিলাম যে জামাত সংস্কার চায়, বিএনপির জোটে এই জন্য আমরা যাইনি। যদিও ভেতরের গল্প ভিন্ন, কিন্তু এই কথাটি তো তারা মুখে বলছে। কিন্তু বিএনপি সরকার চায় না এমন তো কোনো কথা কেউ বলছে না। আমি কিন্তু মনে করি না। আমি কিন্তু মনে করি বিএনপি সংস্কার চায়। বিএনপির ভঙ্গিমা ভিন্ন, বিএনপির চাওয়া ভিন্ন, এবং তার নোট অফ ডিসেন্ট আমরা সবাই খেয়াল করেছি। এবং যেভাবে ইউনূস সরকার আপনার জুলাই আদেশটি জারি করেছে, সেইখানে অথবা আপনার গণভোটে যেভাবে 4টি প্রশ্নমালা তৈরি করেছে, এর মধ্যে যথেষ্ট ফাঁকি ঝুঁকি এবং ভণ্ডামি ছিল। এই ভণ্ডামিটি আমরা নির্বাচনের আগেও বলেছি, নির্বাচনের দিনও বলেছি যে এইখান থেকেই রাজনৈতিক সংকটটি শুরু হবে। কেননা আপনি যদি সাদা কালো করতেন, আপনার এমনও তো করতে পারতেন যে যারা জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ যেভাবে স্বাক্ষর করেছে, এটির বাস্তবায়নে আপনি হ্যাঁ কিংবা না বলুন, তাহলেও কিন্তু জিনিসটা পুরোটাকে ধারণ করা হতো। ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার এই জিনিসটি পরিষ্কার না করে তারা একটা গণভোটের আয়োজন করেছে। এবং আমি বলবো যে গণভোটে যেহেতু আপনি 70% মানুষ সংস্কারের পক্ষে বলেছে, অতএব বিএনপিকে সংস্কারের পক্ষে জোরালো অবস্থান নিতে হবে, নাহলে কিন্তু ইস্যুটি বিরোধী রাজনীতির হাতেই থাকবে।